এই দিদি, ওই দেখ, ওই আঙ্কেলটা ওনার মেয়েকে কতগুলো ফল কিনে দিচ্ছে। আমাদের যদি বাবা বেঁচে থাকতো, তাহলে আমাদের বাবাও আমাদেরকে ফল কিনে দিত, তাই না রে দিদি? হ্যাঁ রে রকি, কিন্তু আমাদের দুজনের ভাগ্যে যে বাবার ভালোবাসা জোটেনি রে। আমরা যে পৃথিবীতে খুব অসহায় রে, খুব অসহায়। কাঁদিস না রে দিদি, কাঁদিস না। এই দিদি, আরে এই দিদি, ওই দেখ, দোকানের পাশে কতগুলো ফল পড়ে আছে। চল দিদি, আমরা ফলগুলো কুড়িয়ে এনে আমাদের মায়ের জন্য নিয়ে যাই। এরপর টুকি ও রকি দুজনে মিলে ফেলে দেয়া নষ্ট ফলগুলো কুড়াতে থাকে আর ফলগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায়। কে এলি? টুকি আর রকি নাকি রে? হ্যাঁ মা, আমরা এসেছি। এই দেখো মা, আজ আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছিস রে মা? হে কি, এই নষ্ট ফলগুলো তোরা কোথায় থেকে এনেছিস? এগুলো আমরা ফলের দোকানের পাশে কুড়িয়ে পেয়েছি মা। আর আমাদের কাছে তো ভালো ফল কেনার জন্য টাকা নেই, তাই আমরা এগুলো কুড়িয়ে এনেছি। তুমি একটু অপেক্ষা করো মা, আমি এই নষ্ট ফলগুলোর ভালো অংশগুলো কেটে এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। শুনেছি অসুস্থ হলে নাকি ভালো মন্দ খাবার খেতে হয়, আর তুমি তো এখন অনেক অসুস্থ, তাই এগুলো এখন তোমার খাওয়া খুব দরকার। আমার সন্তানেরা আমাকে কত ভালোবাসে, অথচ মা হয়ে আমি ওদের জন্য কিছুই করতে পারি না। ঠিক মতো দুমুঠো ভাত খাওয়াতেও পারি না। হে সৃষ্টিকর্তা, তুমি এই অভাগী মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমার সন্তানের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। এরপর টুকি ফলগুলো কেটে নিয়ে আসে আর সবাই মিলে সেই ফলগুলো খেতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। ছেলে মেয়ে দুটো সারাদিন কত কাজ করে, শুধুমাত্র 3 বেলা পেট ভরে খাওয়ার জন্য। আজ আমি কাজে যাব আর ওদের জন্য খাবার কিনে আনবো। যাই, ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি একটা কাজের খোঁজে চলে যাই। এরপর টনি তার শরীরে প্রচন্ড জ্বর নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধার সাথে টনির দেখা হয়ে যায়। এ কি রে টুনি, এই কয়েকটা দিন কোথায় ছিলি? এই কয়েকটা দিন তোকে একবারও বনে দেখিনি যে। আমি বেশ কিছুদিন থেকে একটু অসুস্থ বুড়িমা, আজ একটু আগের থেকে ভালো লাগছে, আর তাই তো একটা কাজের খোঁজে বেরিয়েছি। ভেবেছি একটা কাজ করে আমার সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব। এরপর টুনি সেই বৃদ্ধার সাথে গল্প করতে থাকে আর গল্প করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আর তখনই অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়। অন্যদিকে ঝড় বাতাসের শব্দে টুকি ও রকির ঘুম ভেঙে যায়। কে আজ ঘুম থেকে উঠতে এত বেলা হয়ে গেছে? আজ মনে হয় বনের সব ফেলনা বোতল অন্যরা কুড়িয়ে নিয়ে গেছে। ঠিক বলেছিস রে দিদি, আজ বুঝি একবেলা ভাত তো কপালে জুটবে না। কিন্তু মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। মা আবার অসুস্থ শরীর নিয়ে বাইরে বের হয়নি তো। তাই হবে হয়তো রে ভাই, বাইরে আকাশের অবস্থা বেশি একটা ভালো না রে। ভাই চল, এক্ষুনি আমরা মাকে খুঁজতে যাই। এরপর টুকি ও রকি ঝড় বাতাসকে উপেক্ষা করে তাদের মাকে খুঁজতে বের হয়। আর কিছু দূর যাওয়ার পর তারা একটা আম বাগান দেখতে পায়। এই দিদি, ওই দেখ, ওই বাগানে কতগুলো আম পড়ে আছে। আমার যে ওই আমগুলো কুড়াতে খুব ইচ্ছে করছে রে দিদি। হ্যাঁ রে ভাই, আমি আমার বন্ধুদের ছড়া কাটতে দেখেছি। ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। চল ভাই, আমরা আজ এই ঝড়ের দিনে মজা করে আম কুড়াবো। এরপর টুকি ও রকি দুজনে মিলে অনেক মজা করে আম কুড়াতে থাকে। আর দেখতে দেখতে তারা অনেকগুলো আম কুড়িয়ে ফেলে। আর এমন সময় একটা লাঠি হাতে নিয়ে আম বাগানের মালিক ঈগল চলে আসে আর তাদের সামনে গিয়ে বলে,
এইবার তোদের হাতে নাতে ধরেছি, তার মানে তোরা দুজনে মিলে ঝড়ের দিনে আমার বাগানে আম কুড়াতে আসিস, তাই না? চোর কোথাকার, দাঁড়া, আজ তোদের চুরি করার শিক্ষা দিব। ঈগলের কথা শুনে টুকি ও রকি অনেক ভয় পেয়ে যায়, আর তারা কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দাও আঙ্কেল, আমাদেরকে ছেড়ে দাও। আমরা আর কখনো তোমার বাগানে আম কুড়াতে আসবো না। এই যে আমরা কথা দিলাম। ঠিক আছে, শেষবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম, তবে সাবধান, আর একবার যদি আমার বাগানে তোদেরকে দেখেছি না, তবে কিন্তু। তবে তুমি আমাদের যা শাস্তি দিবে আমরা তা মাথা পেতে নিব। এরপর ঈগল টুকি ও রকিকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে যায়। আর এদিকে টুকি ও রকিও বাগান থেকে কিছুটা দূরে চলে যায়। আর যাওয়ার পরে তারা হঠাৎই যেন কারো চিৎকার শুনতে পায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে ভাবে চিৎকার করছে? আর সেভাবে সাহায্যই বা কেন চাইছে? দিদি, এই দিদি, আমার মনে হয় চিৎকারটা আমবাগানের ভেতর থেকেই আসছে। চল রে দিদি, আমরা মাকে খুঁজতে চলে যাই। আমরা আর ওই আমবাগানে ফিরে যাব না। না রে ভাই, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়া উচিত। কেউ হয়তো সত্যি অনেক বিপদে পড়েছে। চল ভাই, আমাদের যা হবার হবে, আগে আমাদেরকে আমবাগানে যেতেই হবে। এ কথা বলে টুকি ও রকি আবারও আমবাগানে ফিরে যায়। আর সেখানে গিয়ে তারা সেই পরিকন্যাকে দেখতে পায়। আর পরিকন্যার শরীরের উপরে থাকা গাছের ডালটা সরিয়ে দেয়। যাক বাবা, অবশেষে দেহে নিঃশ্বাস চলে এলো। তোমরা কে? তোমাদেরকে অনেক ধন্যবাদ পাখি ছানা। তোমরা না থাকলে হয়তো আজ আমি আম কুড়াতে এসে ধরা পড়ে যেতাম। ও, তার মানে তুমি সেই আমচোর যার কথা ওই আঙ্কেলটা আমাদের বলেছিল? হ্যাঁ, আমি। ঝড়ের দিনে চুরি করে আম কুড়াতে আমার খুব ভালো লাগে। আর তাই তো ঝড় পাতা চলে আসার সাথে সাথে আমি এই আম বাগানে আম কুড়াতে চলে আসি। পরিকন্যা টুকি আর রকি যখন আমবাগানের ভিতরে গল্প করছিল, ঠিক তখনই তাদের সামনে একটা আম গাছ ভেঙে পড়ে। আর তা দেখে পরিকন্যা বলে ওঠে, এক্ষুনি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তা না হলে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি এখন বাইরে যাব কি করে? আমার শরীরে গাছের ডাল পড়ায় শরীরটা এখনো ব্যথা করছে। তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো, আমাদের বাড়িটা এখান থেকে খুব কাছে। এরপর টুকি ও রকি পরিকন্যাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা তাদের কুড়ে ঘরটা ভেঙে যেতে দেখতে পায়। একি ঝড় বাতাসের কারণে আমাদের ঘরটা ভেঙে গেছে। দিদি, আর দিদি, আমাদের যে আর কিছু রইল না। আমরা এখন কোথায় যাব? বোতল টুকি কোনো রকমে পেটে খাবারটুকু জোগাড় করতাম। এখনই ঘরটাও ভেঙে গেল। এখন আমরা কিভাবে একটা ঘর বানাবো? এত টাকা আমরা কোথায় পাবো? কিছু না তোমরা, তোমাদের কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে সাহায্য করব। এ কথা বলে পরিকন্যা জাদু করে দুই ফলের দুটো ঘর বানিয়ে দেয়। আজকে থেকে এই আপেল ঘরটা তোমাদের। আরে তরমুজ ঘরটায় কে থাকবে পরিবন্ধু? আজকে থেকে তরমুজ ঘরটায় আমি থাকবো রাকি। কেননা তোমাদের সাথে দেখা হয়ে তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে আমার ইচ্ছে করছে না। আর তাছাড়াও এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। কষ্ট পেও না পরিবন্ধু, তোমার মানে তো কি হয়েছে? আমাদের তো মা আছে, তুমি বরং আমাদের মাকে মা বলে দেখো। এরপর দেখতে দেখতে ঝড় বাতাস কমে যায়। আর টুনিও মিনু বুড়িকে নিয়ে বাড়িতে ফিরে আসে।
ইয়ে কি মজা মা এসেছে। মা, ও মা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলে? আমরা তোমাকে অনেক খুঁজেছি মা, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি বলছি, তোর মা এই অসুস্থ শরীর নিয়ে কাজের খোঁজে গেছিল, আর হঠাৎ করে আমার সাথে দেখা হওয়ার পর তোদের মা অজ্ঞান হয়ে যায়, আর এজন্য ওকে নিয়ে আমি আমার বাড়িতে যাই। আর বৃষ্টি শেষ হওয়ায় তোদের মাকে আমি বাড়িতে নিয়ে এলাম। এ কথা বলে মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। এসব আমি কি দেখছি রে মা? আমাদের কুড়ে ঘরটা কোথায় গেল? আর এখানে দুই ফলের ঘর কিভাবে এলো? টুকি ও রকি তাদের মাকে সব কথা খুলে বলে, আর এরপর থেকে পরিকন্যাও টুনির পরিবারের সাথে থেকে যায়, আর টুনির সংসারের সকল অভাবের পাশে দাঁড়ায়। সোনা, দেখো আমাদের জমিতে কি সুন্দর সবজি হয়েছে। সবজি দিয়ে জমিটা একেবারে ভরে গেছে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছ, জমি দেখে মনটা একদম ভরে গেল। চলো এবার আমরা বাড়িতে চলে যাই, কালকে এসে সবজিগুলো তুলে নিয়ে যাব। ঠিক আছে টোনা, চলো তবে। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে চলে যায়, আর বনের সব পাখি তাদের জমিতে সবজি চাষ করে, আর তারা প্রত্যেকে নিজেদের জমি সবজি দেখে অনেক খুশি হয়, কারণ বনের পাখিদের জমিতে এই বছর প্রচুর সবজি হয়েছে। যাক, এবার আর চিন্তা রইল না, এই জমির সবজি বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো। এবার এত ভালো সবজি হবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। ভালোই হয়েছে, সুখী অনেকদিন থেকে আমার কাছে সোনার একটা হার কিনে চায়, কিন্তু টাকার অভাবে সুখীকে সোনার হার বানিয়ে দিতে পারিনি। এবার টাকা হাতে পেলে সুখীকে একটা সোনার হার বানিয়ে দিব, তাহলে সুখী অনেক খুশি হবে। এভাবে সেই দিন কেটে যায়, আর পরের দিন সকালে টোনা, তাড়াতাড়ি সবজিগুলো তুলে শহরে নিয়ে যেতে হবে। শুনেছি শহরে সবজির প্রচুর দাম, শহরে তেমন তাজা সবজি পাওয়া যায় না, তাই শহরের পাখিরা তাজা সবজি পেলে অনেক খুশি হয়। এই তো টুনি, সবজি তোলা প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি সবজিগুলো শহরে নিয়ে যেতে পারবো। কবুতর, আমার তো সবজি তোলা শেষ, তোরা আর কতক্ষণ লাগবে? এই তো দোতা, আমারও শেষ হয়ে এসেছে। এরপর তারা সবাই তাদের সবজিগুলো একটা বড় ট্রাকে তুলে আর সবজিগুলো শহরে নিয়ে যায়। এই তো আমরা শহরে চলে এসেছি, এবার সবজিগুলো বিক্রি করতে হবে। আরে, তোমরা বন থেকে এই সবজিগুলো নিয়ে এসেছো নাকি? হ্যাঁ দাদা, আমরা বন থেকে এসেছি। আপনি কি সবজি নিতে এসেছেন? হ্যাঁ, আমি সবজি নিতে এসেছি। এই সবজিগুলো ভালো হবে তো? হ্যাঁ দাদা, এই সবজিগুলো একদম ভালো আর তাজা, এক্ষুনি জমি থেকে তুলে নিয়ে এসেছি। আপনি নিঃসন্দেহে সবজিগুলো নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই সবজিগুলো তোমরা আমাকে দিয়ে দাও, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। টোনা কালু কাককে তাদের সবজি দিয়ে দেয়, আর কালু কাক সবজিগুলো নিয়ে তাদেরকে টাকা দিয়ে দেয়, আর তারা টাকা হাতে পেয়ে অনেক খুশি হয়, আর খুশি মনে বনে চলে আসে। আর কবুতর সুখে পায়রার জন্য একটা সোনার হার কিনে নিয়ে বাড়িতে চলে যায়। সুখী, এই সুখী, কোথায় গেলে? এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কবুতর, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ও মা, এ তো সোনার হার। এই সোনার হার তুমি আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ সুখী, এই হারটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ কবুতর, আমার অনেক পছন্দ হয়েছে। আমার কি যে আনন্দ হচ্ছে তা তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর সুখী পায়রা সোনার হারটা আলমারিতে রেখে দেয়, আর এইভাবে রাত হয়ে আসে। সুখী পায়রা ও কবুতর ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটা চোর এসে সুখী পায়রা সোনার হারটা আলমারি থেকে চুরি করে নিয়ে যায়। আর সকালে উঠে সুখী পায়রা দেখে তাদের আলমারিটা খোলা রয়েছে। এ কি, আমি কাল রাতে আলমারিটা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আলমারিটা খুললো কি করে? আমি তো আলমারিতে সোনার হারটা রেখেছি, দেখি তো হারটা আছে কিনা।
হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমি যে সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছি না। কবুতর, কবুতর, তাড়াতাড়ি ওঠো, দেখো আমি সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এসব কি বলছো সুখী? তুমি সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছ না? এত দামি হারটা তুমি হারিয়ে ফেললে? কবুতর, আমি তো হারটা আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি আলমারি একদমই ফাঁকা। এখন আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না। সুখী, তুমি ভালো করে খুঁজে দেখো, হারটা নিশ্চয়ই ঘরে আছে, তুমি খুঁজলেই পেয়ে যাবে। সুখী পায়রা তার ঘরে ভালো করে সোনার হারটা খুঁজতে থাকে, কিন্তু সুখী পায়রা কোথাও হারটা খুঁজে পায় না। আর এভাবে 2 দিন কেটে যায়। সবজি বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে, তাই তো আমি এই 30,000 টাকা জমাতে পেরেছি। অনেক দিনের স্বপ্ন ছিল একটা বড় জমি কিনবো, কিন্তু টাকার অভাবে তা হয়ে ওঠেনি। এবার টাকা যখন হয়েছে তখন আর দেরি না করে কালকেই বড় দেখে একটা জমি কিনবো। এখন তো রাত হয়েছে, টাকাগুলো রেখে ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। আরে সকাল তো হয়ে গেছে, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাই। আরে টাকাগুলো কোথায় গেল? আমি তো টাকাগুলো ঘরেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে টাকাগুলো পাচ্ছি না কেন? হায় হায় রে, হে কি সর্বনাশ হলো আমার! তবে কি টাকাগুলো কেউ চুরি করে নিয়ে গেছে? এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? এরপর তোতা টাকাগুলো অনেক খুঁজতে থাকে, কিন্তু তোতা টাকাগুলো কোথাও খুঁজে পায় না। তাই তোতা অনেক কাঁদতে থাকে। তোতা দাদা, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টুনি, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি জমি কেনার জন্য 30,000 টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেই টাকা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এসব কি বলছো তোতা দাদা? তাহলে তোমার টাকাগুলো কোথায় গেল? তবে কি কেউ টাকাগুলো চুরি করছে? সেদিন সুখী দিদি সোনার হারটা চুরি হয়ে গেছে, তবে কে করছে এমন কাজ? জানি না টুনি, কে এমন কাজ করছে। কেঁদো না তোতা দাদা, কেঁদো না, যা হবার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর কি হবে? তুমি একটু শান্ত হও তোতা দাদা। তোতাকে সান্ত্বনা দিয়ে টুনি সেখান থেকে চলে যায়। আর প্রতি রাতেই পাখিদের বনে কিছু না কিছু চুরি হতে থাকে। টোনা, বনে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বনের প্রতিটা পাখির ঘরে চুরি হয়েছে, কিন্তু আমরা কেউ চোরকে ধরতে পারিনি। আমাদের ঘরে চোর এখনো আসেনি, তবে মনে হচ্ছে আজকালের মধ্যেই চোর আমাদের ঘরেও চুরি করতে আসবে। তাই আমি একটা উপায় ভেবে রেখেছি। কি উপায় টুনি, আমাকে বলো। এরপর টুনি টোনাকে উপায়টা বলে দেয়, আর তারা দুজনে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেই না রাত হয় ঠিক তখনই টুনি টোনাকে বলতে থাকে, টোনা, আমাদের ঘরে তো অনেক সোনা দানা আছে, আর তুমি তো জানো বনে কোনো এক চোর এসেছে। তাই আমি চোরের হাত থেকে সোনা দানাগুলো বাঁচাতে একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি টুনি? টোনা, আমি ভেবেছি আমাদের সোনা দানাগুলো আমি একটা মাটির হাঁড়িতে রেখে মাটিতে পুঁতে রাখবো, তাহলে চোর আর আমাদের সোনা দানাগুলো চুরি করতে পারবে না। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা এক্ষুনি মাটির হাঁড়িতে সোনা দানাগুলো রেখে মাটিতে পুঁতে রাখি। এই কথা বলে টোনা ও টুনি রাতের আধারে মাটি খুঁড়তে থাকে, আর মাটির হাঁড়িতে বড় বড় পিঁপড়া রেখে মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে রেখে দেয়। কিন্তু চোরটা বুঝতেও পারে না। চোর ভাবে টুনি সত্যি সত্যি মাটির হাঁড়িতে সোনা দানা রেখে দিয়েছে। টুনি ভেবেছে এখানে সোনা দানা রাখলে আমি তা জানতে পারবো না। তুই কি ভেবেছিস টুনি? তুই আমার হাত থেকে সোনা দানাগুলো লুকিয়ে রাখবি, কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিব না। আমি এক্ষুনি সোনা দানাগুলো চুরি করে নিয়ে যাব, তুই তো বুঝতেও পারবি না। হা 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 হা।
চোর যেই না মাটি খুঁড়ে মাটির হাড়ি থেকে ঢাকনাটা সরায়, ঠিক তখনই মাটির হাড়ি থেকে বড় বড় পিঁপড়া বের হয়ে চোরকে কামড়াতে থাকে। ওরে মরে মরে গেলাম রে, মরে গেলাম। পিঁপড়া যে আমাকে কামড় দিয়ে শেষ করে ফেললো। মাটির হাড়িতে তো সোনা দানা কিছুই পেলাম না, উল্টো আরো পিঁপড়ার কামড় খেয়ে অসুস্থ হয়ে গেলাম। ওরে বাবারে! চোরের এমন চিৎকার শুনে বনে সব পাখিরা সেখানে ছুটে চলে আসে। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না, আমার ভুল হয়ে গেছে। আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তবে তুমি যদি বনের পাখিদের টাকা পয়সা ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাদের সব কিছু ফিরিয়ে দিব। এবার আমাকে ছেড়ে দাও। এরপর চোর বনের পাখিদের কাছ থেকে যা যা চুরি করেছিল তা বনের পাখিকে ফিরিয়ে দেয়। এরপর থেকে বনের পাখিরা সুখেই দিন কাটাতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, তোমার সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে টিয়ে? আমি আসার সময় দেখলাম কাকুলি দিদি জ্ঞান হারিয়ে বাড়ির উঠোনে পড়ে আছে। তুমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাকুলি দিদির জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো, নয়তো বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তুই আমার একটু ভাপা পিঠার দোকানটা দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে কালু দাদা। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর সেই সুযোগে টিয়ে কালুর দোকানের ভাপা পিঠাগুলো গপ গপ করে খেতে থাকে এবং সব পিঠাগুলো খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাকুলি, তুমি ঠিক আছো তো? আর কে তোমার জ্ঞান ফেরালো? মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি ঠিক না থাকলে সবজি কাটছি কি করে? কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? হ্যাঁ কাকুলি, বলেছে। এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। আমি তো বেশ কিছুক্ষণ থেকে বাড়ির কাজ করছি, তাহলে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম কখন? ওই টিয়ে হয়তো ভাপা পিঠা চুরি করার জন্য তোমাকে মিথ্যে বলেছে। চলো তো, আজ ওই টিয়েকে একটা শাস্তি দিয়েই ছাড়বো। কাকুলি, তোমার কথাই তো সত্যি হলো। শয়তান টিয়ে সব পিঠাগুলো খেয়ে পালিয়ে গেছে। পালিয়ে কোথায় যাবি? আজ তোকে বাড়িতে গিয়ে মেরেই আসবো। হ্যাঁ কালু, লাঠি নিয়ে ওর বাড়িতে যেতে হবে। এরপর কালু আর কাকুলি লাঠি নিয়ে টিয়ের বাড়িতে চলে যায় এবং কিছু না বলে টিয়েকে খুব মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, তোমরা আমাকে এভাবে মারছো কেন? ওহ, আহ, খুব লাগছে। আমাকে আর মেরো না কালু দাদা, কাকুলি দিদি, মেরো না। মারবো না তো কি করব? চোর কোথাকার! আমাকে মিথ্যে বলেই সব পিঠাগুলো চুরি করে এনেছিস, আবার বলছিস মারছো কেন? একে কাকুলি দিদি, তোমরা এইভাবে টিয়েকে মারছো কেন? কি হয়েছে আমাকে বলো দেখি। তখন কালু টুনিকে সব কথা খুলে বলে। আমি সত্যি বলছি টুনি, কালু দাদা দোকানের ভাপা পিঠা আমি চুরি করিনি। চোরের মায়ের বড় গলা! চুপ কর মোটা ঠোঁটওয়ালা টিয়ে। এখন যদি আমার পিঠার জরিমানা না দিস, তাহলে তোকে মারতে মারতে মেরেই ফেলবো। টিয়ে, ঝামেলা না করে কালু দাদাকে কিছু টাকা দিয়ে দাও। আর তুমি যদি নির্দোষ হয়ে থাকো, তাহলে একদিন ঠিক সেই টাকা ফেরত পাবে। আচ্ছা ঠিক আছে টুনি। কবুতর দাদা, তুমি এখানে বসে ভাপা পিঠা বিক্রি করছো, আর ওইদিকে তোমার বউ তো নদীর পাড়ে বসে প্রেম করছে অন্য একটা পাখির সাথে। কি বলছিস এসব? তুই তুই একটু দোকানে বস, আজ আমি ওর প্রেমের মজা দেখিয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কবুতর একটা লাঠি হাতে নিয়ে নদীর পাড়ে চলে যায়। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে সুখী প্রেম করে বাড়িতে চলে গেছে। আজ ওকে বাড়িতে গিয়ে মারবো। এই শয়তান সুখী, এই
তুই সত্যি করে বলতো, নদীর পাড়ে কোন ছেলের সাথে প্রেম করতে গিয়েছিলি? কবুতর, তুমি এসব কি বলছো? আমার স্বামী সন্তান থাকতে আমি প্রেম করতে যাব কেন? আর আমি তো আজ বাড়ি থেকে বের হইনি। হ্যাঁ বাবা, মা তো সকাল থেকে আমাকে ফুলের মালা কেটে দিচ্ছে। আমার নামে এসব মিথ্যে কথা তোমাকে কে বলেছে সেটা আগে বলো তো। আরে টুনি বললো যে তুমি নাকি অন্য কোনো ছেলের সাথে নদীর পাড়ে প্রেম করছো। শয়তান টুনি তবে আমাকে হয়রানি করার জন্য মিথ্যে বলেছে। আজ তো টুনিকে মজা দেখাবো। এ কি, আমার দোকানের যে একটি পিঠাও নেই, তার মানে টুনি আমাকে মিথ্যে বলে ভাপা পিঠাগুলো চুরি করে নিয়ে গেছে। এসব বলে কবুতর লাঠি নিয়ে টুনির বাড়ির দিকে যেতে ধরে আর পথে টুনির সাথে দেখা হয়ে যায়। এই টুনি, এই তুই আমাকে মিথ্যে বলে আমার দোকানে ভাপা পিঠাগুলো চুরি করে নিয়ে এসেছিস কেন? এখন তুই পিঠাগুলো দিয়ে দিবি নাকি আমার হাতে মার খাবি? মানে কি সব বলছো দাদা? আমি তোমার দোকানের পিঠা আবার কখন চুরি করলাম? আমি তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে নদীতে গোসল করতে যাচ্ছি। তুই কিন্তু আবার মিথ্যে নাটক করছিস টুনি। তোকে না মারলে মুখ থেকে সত্যি কথাটা বের হবে না। এসব বলে কবুতর লাঠি দিয়ে যখনই টুনিকে মারতে যাবে তখনই সেখানে তান্ত্রিক বাবা চলে আসে। কি তোরা এভাবে ঝগড়া মারামারি করছিস কেন? মারবো না তো কি করবো তান্ত্রিক বাবা? এই টুনি আমাকে মিথ্যে বলে আমার দোকানে সব ভাপা পিঠা চুরি করে এনেছে, আর এখন ওকে ধরেছি বলে স্বীকার করছে না। টুনি পিঠা চুরি করলেই না স্বীকার করবে? মানে কি সব বলছো তান্ত্রিক বাবা? মানে হলো, আমি ধ্যান করে দেখলাম তোদের বনে এক ভাপা পিঠা খেকো ডাইনি প্রবেশ করেছে, যে শুধু বনের পাখিদের রূপ ধরে মিথ্যে বলে ভাপা পিঠা খেয়ে যাচ্ছে। তাই এই ডাইনিকে আমি ধরতে আসলাম। হ্যাঁ তান্ত্রিক বাবা, তুমি তাড়াতাড়ি ওই ডাইনিকে ধরার ব্যবস্থা করো, নয়তো একে একে বনের সব পাখিরা বিপদে পড়ে যাবে। তার জন্য তোদের সাহায্য প্রয়োজন। এই নে একটি মন্ত্র পড়া ভাপা পিঠা। এখন আমি যেভাবে কাজ করতে বলি তোরা সেভাবে কাজ করলেই ওই ডাইনিকে ধরা সুবিধা হবে। এরপর তান্ত্রিক টুনি আর কবুতরকে সব বুদ্ধি শিখিয়ে দেয় আর সব শুনে টুনি কবুতর বাড়িতে চলে যায় এবং দুজনে কিছু ভাপা পিঠা বানিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। তোরা পিঠাগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে থাক, আর আমি গাছের আড়ালে গিয়ে অপেক্ষা করছি। সবকিছু তো বনের পাখিকেও দেখাতে হবে, তাই আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আর কবুতর দাদা, তুমি এখানে থাকো। আচ্ছা ঠিক আছে টুনি। কবুতর দাদা, তোমার মেয়ে পারুলকে তো সাপে কেটেছে। মেয়েকে বাঁচাতে চাইলে এক্ষুনি বাড়িতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এসব বলে কবুতর সেখান থেকে চলে যায় আর সেই সুযোগে ডাইনি তোতা ভাপা পিঠাগুলো গপ গপ করে খেতে থাকে। আর যেই না মন্ত্র পড়া পিঠাটি খেয়ে ফেলে, সাথে সাথে তার ডাইনি রূপ চলে আসে। আমার আসল রূপ কিভাবে ফিরে আসলো? নিশ্চয়ই এখানে কোনো তান্ত্রিক এসেছে। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। শয়তান ডাইনি, পালিয়ে যাবি কোথায়? অনেক ভাপা পিঠা খেয়েছিস, আজ তো তোর ভাপা পিঠা খাওয়া শেষ দিন। এসব বলে তান্ত্রিক ডাইনিকে বোতলে বন্দি করে রাখে। আজ থেকে তোদের ভাপা পিঠা আর কেউ খাবে না। তোরা তোদের পিঠার ব্যবসা চালিয়ে যা। টিয়ে, আমাদের ক্ষমা করে দে। আমরা না জেনে তোকে অনেক মার মেরেছি, আর তোর টাকাটা আজই ফেরত দিয়ে দিব। হ্যাঁ কালু দাদা, আমি ক্ষমা করে দিয়েছি। টুনি, তোর কথাই সত্যি হলো। আমি নির্দোষ বলে আজ টাকাটা ফিরিয়ে পাচ্ছি।